শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা মূলত বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমেই রয়েছে আর এর তাৎপর্য। গত ক্লাসে আমরা আর এর মাত্রা এবং বিভিন্ন এককে আর এর মান নির্ণয় এসব নিয়ে কথা বলেছিলাম, আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো আমরা ওই সিকোয়েন্সে আজকে আসছি আর এর তাৎপর্যে। সো আর এর তাৎপর্যের ক্ষেত্রে আমাদের আর এর মাত্রা থেকে পাওয়া একটা ইকুয়েশন কাজে লাগবে। সেটা হচ্ছে আর এর মাত্রা থেকে আমরা পেয়েছিলাম আর ইকুয়াল টু কাজ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। মনে করে দেখো, তাহলে এখান থেকে বা এই ইকুয়েশন থেকে বলা যায় যে এক মোল কোনো গ্যাসের তাপমাত্রা এক মোল বৃদ্ধি করতে প্রয়োজনীয় কাজকেই বলা হয় আর, তাই না? তাহলে আমরা সংজ্ঞা লিখতে পারছি এভাবে আর এর তাৎপর্যের ক্ষেত্রে এক মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে সম্পাদিত কাজকে আর বলা হয়। ঠিক আছে, এক মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে সম্পাদিত যে কাজ, সেই কাজকে আমরা বেসিক্যালি বলবো আর। তো এবার যদি তোমাকে পরীক্ষায় বলা হয় যে আর এর তাৎপর্য লিখো, 1 মার্কের প্রশ্ন হয়, তাহলে তুমি এইটুকু লিখে চলে আসলে হয়ে যাবে। বাট যদি বলা হয় যে আর এর তাৎপর্য ব্যাখ্যা করো, সেক্ষেত্রে মার্ক 2 হতে পারে, মার্ক 3 হতে পারে। তো ওই ক্ষেত্রে কিন্তু তোমাকে এটার এই সংজ্ঞার সাথে বা এই যে এই ছোট একটা ব্যাখ্যা, এর সাথে গাণিতিক ব্যাখ্যা এটাও বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এবার আর এর গাণিতিক প্রমাণে চলে যাব। আর এর তাৎপর্যের গাণিতিক প্রমাণ। তো গাণিতিক প্রমাণের ক্ষেত্রে কিছু বিষয় প্রথমে বুঝাই দিতে হবে। আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা যখন লিখবে এরকম বুঝাই লিখবা। ঠিক আছে, আমি জাস্ট বলে বলে বুঝাই দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে, ধরলাম একটা গ্যাসের তাপমাত্রা T1 থেকে বৃদ্ধি করে T2 করা হলো এবং স্থির চাপে এই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য গ্যাসের আয়তন V1 থেকে হয়ে গেল V2। ঠিক আছে, তাহলে আমরা যখন এটা লিখবো কিভাবে লিখবো, যে একটি গ্যাসের তাপমাত্রা T1 কেলভিন থেকে বৃদ্ধি করে T2 করা হলো, এর ফলে স্থির চাপে গ্যাসের আয়তন V1 থেকে বৃদ্ধি পেয়ে V2 হলো। ঠিক আছে, তাহলে n মোল গ্যাসের জন্য সম্পাদিত কাজ W ইকুয়াল টু দাঁড়াচ্ছে কি P V1 মাইনাস V2, কারণ আমরা জানি কাজ ইকুয়াল টু কি হয়, চাপ ইনটু আয়তন PV। ঠিক আছে, তাহলে এবার এটা থেকে এভাবে লেখা যেতে পারে P V1 মাইনাস P V2। ঠিক আছে, ধরলাম এটা আমাদের ইকুয়েশন 1। এবার আমরা যেটা করব, যে 1 নাম্বার সমীকরণে PV এর পরিবর্তে nRT বসাবো। অর্থাৎ আমরা জানি PV ইকুয়াল টু nRT, তাহলে আমরা 1 নং সমীকরণে PV এর পরিবর্তে nRT ব্যবহার করব। তাহলে PV এর পরিবর্তে nRT যদি ব্যবহার করা হয়, তাহলে কি হবে, এটা হবে P থাকছে না, nRT1 মাইনাস nRT2। তাহলে 1 নং সমীকরণটা এরকম একটা রূপ ধারণ করবে, তাই না? তো এবার এখান থেকে যদি আমরা nR কমন নিয়ে নেই, তাহলে T1 মাইনাস T2। তাহলে আমরা এই যে সমীকরণটা পাচ্ছি, এটা কত মোল গ্যাসের জন্য, n মোল গ্যাসের জন্য, এবং কত তাপমাত্রায় সম্পাদিত কাজ, T1 থেকে T2 তাপমাত্রায়। তাহলে আমরা বলতে পারতেছি যে অতএব n মোল গ্যাসের জন্য T1 থেকে T2 কেলভিন তাপমাত্রায় সম্পাদিত কাজ ইকুয়াল টু nR T1 মাইনাস T2, তাই না? তাহলে আর কাকে বলছিলাম, এই যে 1 মোল কোন গ্যাসের জন্য কি 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে সম্পাদিত কাজ, সেটা হচ্ছে কি আর। তাহলে বলতে পারি এবার যে অতএব 1 মোল গ্যাসের জন্য 1 কেলভিন তাপমাত্রায় সম্পাদিত কাজ
ইকুয়াল টু, তাহলে এই সমীকরণটা কিরূপ হবে? n r t1 minus t2 divided by n t1 থেকে t2, আর এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু হচ্ছে কি আর, কারণ আমরা জানি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিনের জন্য সেটা কি সম্পাদিত যে কাজ সেটা হচ্ছে কি আর, তাহলে এটা হচ্ছে কি আর এর তাৎপর্যের গাণিতিক প্রমাণ। ঠিক আছে, তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে গিয়ে আর এর তাৎপর্য। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সবাই খুব ভালো করে বলবে এটা। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্রে যাওয়ার আগে আমাদের একটু জানা দরকার যে ব্যাপনটা আসলে কি, তাই না? আর ব্যাপন নিয়ে আমাদের মোটামুটি ক্লাস 9 থেকে শুরু করে এইচএসসি লেভেলেও আলোচনা আছে, আমরা আশা করি জানি যে ব্যাপনটা আসলে কি। ব্যাপনটা আসলে কি, যে কোনো বস্তুর কঠিন, তরল বা গ্যাসের মাধ্যমে স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় কি ব্যাপন, তাই না? তাহলে আর সংজ্ঞা আমি দিচ্ছি না, তোমরা আশা করি বিষয়টা বুঝে ফেলেছো যে কোনো বস্তুর কঠিন, তরল এবং গ্যাসের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে এবং সমভাবে ছড়িয়ে পড়াকে বলা হয় কি ব্যাপন। ঠিক আছে, তাহলে এই ব্যাপন কথাটা বললেই আরেকটা কথা চলে আসে এখানে, সেটা হচ্ছে কি নিঃসরণ। হ্যাঁ, যে নিঃসরণটা আসলে কি? তো নিঃসরণটা আসলে কি, যে কোনো বস্তুর সরু ছিদ্র পথে বের হয়ে যাওয়াকেই বলা হচ্ছে কি নিঃসরণ, তাই না? তাহলে এখান থেকে আমাদের একটা কোশ্চেন ক্রিয়েট হচ্ছে। সেই কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য লিখো। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ছোট প্রশ্ন হিসেবে। তাহলে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কি দাঁড়াচ্ছে? প্রথমত সংখ্যাগত পার্থক্য, যে কোনো বস্তুর কঠিন, তরল বা গ্যাসের মাধ্যমে স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়াকে বলা হয় ব্যাপন। আর সরু ছিদ্রপথে কোনো বস্তুর কি হয়ে যাওয়া, বের হয়ে যাওয়াকে বলা হচ্ছে কি নিঃসরণ। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার পার্থক্য, যেটা আমরা সংজ্ঞা থেকে দিতে পারছি। 2 নাম্বারের ক্ষেত্রে ব্যাপন হওয়ার জন্য কি লাগে না, বাহ্যিক কোনো চাপের প্রয়োজন হয় না, কিন্তু নিঃসরণ হওয়ার জন্য কি করতে হয়? অবশ্যই বাহ্যিক চাপের কি হয়, প্রয়োজন হয়। বিষয়টা বোঝা গেছে? যে ব্যাপন হওয়ার জন্য বাহ্যিক কোনো চাপের প্রয়োজন হচ্ছে না, কিন্তু নিঃসরণ হওয়ার জন্য অবশ্যই কি বাহ্যিক চাপের প্রয়োজন হচ্ছে। তাহলে তোমরা 2 মার্কের জন্য এই দুটো পার্থক্য যথেষ্ট। সংজ্ঞা দিবা একটা পার্থক্য, আর একটা পার্থক্য দিয়ে দিবা। ঠিক আছে, নেক্সট আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। ঠিক আছে, সূত্র হচ্ছে এরকম যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার এর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাত। নির্দিষ্ট তাপমাত্রা চাপে কোনো গ্যাসের ব্যাপন হার এর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাত, অর্থাৎ r প্রপোর্শনাল টু 1/√d। এখানে r হচ্ছে কি রেট মানে ব্যাপন হার, আর d হচ্ছে ডেনসিটি মানে ঘনত্ব। তাহলে এখান থেকে আমরা কিছু ইকুয়েশনে পৌঁছাতে পারি। সেটা হচ্ছে এরকম, ধরো যে ঘনত্ব d1 এবং ব্যাপন হার r1 হলে এই ইকুয়েশনটা কি হবে? এমন হবে না r1 প্রপোর্শনাল টু 1/√d1 লেখা যায় কি না? তো এখান থেকে r1 ইকুয়াল টু k ইনটু 1/√d1 লিখতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব r1 √d1 ইকুয়াল টু k। এটা হচ্ছে কি সমীকরণ 1। ঠিক আছে, তাহলে একইভাবে ঘনত্ব
R2 হলে তাহলে ঘনত্ব D2 এবং ব্যাপন হার যদি R2 হয় তাহলে লিখতে পারি ডিরেক্ট R2 root over D2 equal to K, তাই না? তাহলে এটা সমীকরণ হয়ে গেল 2। ঠিক আছে, তাহলে 1 এবং 2 নং সমন্বয় করে পাই। আমরা যদি 1 এবং 2 সমন্বয় করি তাহলে এখানে কি লিখতে পারবো R1 root over D1 equal to R2 root over D2, তাই না? তাহলে এখান থেকে ফাইনালি আমরা কোথায় পৌঁছাবো? তাহলে R1 by R2 root over D2 by D1, ফাইনালি আমরা এই সমীকরণে পৌঁছাতে পারবো, তাই না? তাহলে এবার এখান থেকে আমরা আরো এক জায়গায় যেতে পারবো, সেটা কোথায়? দেখো ঘনত্ব থেকে কিন্তু কোথায় যাওয়া যায়? আণবিক ভরে যাওয়া যায়। কিভাবে? আমরা জানি আণবিক ভর বাষ্প ঘনত্বের কি দ্বিগুণ। তাহলে এই ক্ষেত্রে আমরা R1 by R2 equal to root over, তাহলে ঘনত্বের পরিবর্তে যদি আমরা আণবিক ভর নিয়ে আসি তাহলে লিখতে পারি M2 by 2 আর লিখতে পারি M1 by 2। তাহলে এই 2 কেটে যাচ্ছে, তাহলে লিখতে পারি আমরা অতএব R1 by R2 root over M2 by M1। তাহলে আমরা এখান থেকে দুইটা ইকুয়েশন পাচ্ছি, একটা হচ্ছে ব্যাপন হারের সঙ্গে ঘনত্ব আর একটা কি ব্যাপন হারের সঙ্গে আণবিক ভর। বিষয়টা বোঝা গেছে ক্লিয়ারলি? তাহলে ব্যাপন থেকে আমরা এই দুটো সমীকরণ পাচ্ছি। এখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে এভাবে যে ব্যাপনের সাহায্যে বা ব্যাপন সূত্রের সাহায্যে প্রমাণ করো এই সমীকরণ বা হচ্ছে এই সমীকরণ। যদি এটা সমীকরণ প্রমাণ করতে বলে তাহলে কাজ এখানেই শেষ, আর যদি এই পর্যন্ত আসতে বলে তাহলে কি এখান থেকে নিয়ে এই পর্যন্ত তোমাকে আসতে হবে। ঠিক আছে, তাহলে এই চলে গেল গ্রাহামের ব্যাপন সূত্র। এবার আমাদের নেক্সট আলোচনা হচ্ছে গেলুসাকের সূত্র, বাকি আমরা বলি চাপীয় সূত্র। ঠিক আছে, গেলুসাকের সূত্র অথবা এটা হচ্ছে গিয়ে চাপীয় সূত্র। চাপীয় সূত্র হিসেবে এটা বেশি পরিচিত। ঠিক আছে, তাহলে সূত্রটা কি ছিল সেটা আমরা দেখে নেই। স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের ওপর প্রযুক্ত চাপ এর পরম তাপমাত্রার সমানুপাতিক। ঠিক আছে, তাহলে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের উপর প্রযুক্ত চাপ এর পরম তাপমাত্রার সমানুপাতিক। এখান থেকে বুঝতে পারতেছি যে এটাকে কেন আমরা চাপীয় সূত্র বলছি। এখানে কি নিয়ে আলোচনা রয়েছে? চাপ নিয়ে আলোচনা রয়েছে। তাহলে আমরা বলতে পারি P সমানুপাতিক T যখন V স্থির। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি P equal to KT, তাহলে P by T equal to K, তাই না? তাহলে এটা হচ্ছে কি গেলুসাকের চাপীয় সূত্র। তাহলে এখান থেকে তুমি বোঝাতে পারবা P1 by T1 equal to P2 by T2 এভাবে কি চলতে থাকবে, তাই না? কারণ P by T equal to K এই কথার অর্থই তো এটা। P3 by T3, P4 by T4 এটা একদম শেষ পর্যন্ত যেতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এবার এখান থেকে একটা লেখচিত্রে চলে যাব। দেখি আমরা এই চিত্রটা আসলে কি। যদি আমরা এক্ষেত্রে P ভার্সেস T এর কোনো গ্রাফ
প্লট করতে চাই তাহলে এই গ্রাফের ক্ষেত্রে কি হবে, যেহেতু সম্পর্ক পি এবং টি এর মধ্যে সমানুপাতিক, সেহেতু আমরা জানি যে সম্পর্ক সমানুপাতিক হলে অবশ্যই কি পাওয়া যাবে, মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ পাওয়া যাবে, তাই না? এবং এই যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ পেলাম, এখানে স্থির আছে কে, এখানে স্থির আছে আয়তন। এই কারণে এই রেখাটার নাম কি, এখানটার নাম হচ্ছে গিয়ে সম আয়তনীয় রেখা বা আইসোকর। এটাকে আমরা এই নামে ডাকছি, সম আয়তনীয় রেখা অথবা আইসোকর। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে গেলুসাকের চাপের সূত্র থেকে প্রাপ্ত আলোচনা এবং এখানকার একটা লেখচিত্র। ঠিক আছে, আজকে আমরা আরো দুইটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা ক্লিয়ার করব। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে গড় গতিবেগ কাকে বলা হয়। ঠিক আছে, সো গড় গতিবেগটা আসলে কি, সি ইকুয়াল টু গড় দিয়ে বার দিয়ে প্রকাশ করা হয়, সি বার c1 প্লাস c2 প্লাস cn বাই n। এই ইকুয়েশন থেকে গড় গতিবেগের সংজ্ঞা অবশ্যই দেওয়া যায়। সেটা আমরা কিভাবে দিব, যে কোনো গ্যাসের অণুসমূহের গতিবেগের গড় মানকেই বলা হয় গড় গতিবেগ, তাই না? আমি সংজ্ঞা লিখছি না, আমি ইকুয়েশন থেকে তোমাকে বিষয়টা বুঝিয়ে দিলাম যে এটা হচ্ছে গিয়ে গড় গতিবেগ, যে কোনো গ্যাসের অণুসমূহের গতিবেগের যে গড় মান, এই গড় মানকেই বলা হয় অ্যাকচুয়ালি গড় গতিবেগ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা শিখব বর্গমূল গড় বর্গবেগ। ঠিক আছে, যাকে ইংলিশে বলা হয় রুট মিন স্কয়ার ভেলোসিটি। ঠিক আছে, রুট মিন স্কয়ার ভেলোসিটি, অথবা সংক্ষেপে যদি আমরা বলি, সংক্ষেপে এটাকে বলা হয় আরএমএস বেগ। ঠিক আছে, তাহলে এইটা অ্যাকচুয়ালি কাকে বলা হয়, এটার ইকুয়েশন সংখ্যা আমি দুটোই লিখে দিব, এটা একটু কঠিন মনে হতে পারে। এটাকে আমরা প্রকাশ করি সি দিয়ে। হ্যাঁ, দেখো সংখ্যাটা সহজে মনে রাখার জন্য আমি শেষ থেকে আসি, বর্গবেগ, তাই না? তাহলে বেগের আমরা বর্গ করে দিব, c1 স্কয়ার c2 স্কয়ার ডট ডট cn স্কয়ার, দেন তার গড় করব। তাহলে গড় করা মানে কি, এটাকে আমরা তার সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, দেন তার বর্গমূল করব। তাহলে কি করব আমরা, তাহলে বিষয়টা কি হয়ে গেল, গতিবেগের বর্গ করলাম, তারপরে তার গড় করলাম, শেষে কি তার বর্গমূল করলাম। তাহলে আমরা আরএমএস বেগ কাকে বলবো, কোনো গ্যাসের অণুসমূহের গতিবেগের, ভালো করে শোনো, কোনো গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে বলা হয় কি আরএমএস বেগ, তাই না? তাহলে বলতে পারি কোনো গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে আরএমএস বেগ বলে। ঠিক আছে, আশা করি ইকুয়েশনটা বুঝে গিয়েছো। তাহলে কোনো গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকেই বলা হয় আরএমএস বেগ। ঠিক আছে, তাহলে আজকে আমাদের যেগুলো আলোচনার বিষয় ছিল সেগুলো আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে আজকে আমরা কি কি শিখলাম, বেশ কয়েকটা বিষয় শিখলাম। একটা হচ্ছে আর এর তাৎপর্য লিখো, তাই না, গাণিতিকভাবে তাৎপর্য লিখো। 2 নাম্বার হচ্ছে গিয়ে গ্রাহামের ব্যাপন সূত্র ব্যাখ্যা করো। 3 নাম্বার হচ্ছে গিয়ে গেলুসাকের চাপীয় সূত্রের আলোচনা। তারপরে আমরা শিখলাম হচ্ছে গিয়ে এদিকে গড় গতিবেগ, তারপরে শিখলাম হচ্ছে গিয়ে বর্গমূল গড় বর্গবেগ, তাই না? সো এখন তাহলে আজকে আমরা আমাদের অ্যাসাইনমেন্টে চলে যাব। অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্টটা ঠিকঠাক কমপ্লিট করবে এবং অবশ্যই ক্লাস অনুযায়ী ডেট দিবা। তাহলে এইটা বা আজকের যে অ্যাসাইনমেন্টের আমি কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই আজকের ক্লাসের ডেট হবে। ঠিক আছে, আর গত
দিন যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্ট আমাকে কেউই ইনবক্স করো না, কারণ আমি ধরে নিচ্ছি যে তোমরা অ্যাসাইনমেন্ট কেউই করো নাই। ঠিক আছে, করলে হয়তো ফিল করতা যে হ্যাঁ স্যারকে একটু দেখায় চেক করে নেই। সো আশা করব আজকের অ্যাসাইনমেন্ট এবং গতকালকের যে অ্যাসাইনমেন্ট এই দুইটা অবশ্যই একবারে করে আমাকে অবশ্যই তোমরা ইনবক্স করবো, আমি দেখব যে অ্যাসাইনমেন্টগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে আজকের অ্যাসাইনমেন্টের 1 নাম্বার কোশ্চেন হবে আর এর গাণিতিক তাৎপর্য লিখো। এটা হচ্ছে আজকের অ্যাসাইনমেন্টের ফার্স্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে গাণিতিক তাৎপর্য মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তারপরে আজকে 2 নম্বর প্রশ্ন হবে গেল-লুসাকের চাপীয় সূত্র লেখচিত্র সহ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হবে সংজ্ঞা লিখো। 1 নম্বর হচ্ছে গিয়ে বর্গমূল, গড়, বর্গবেগ, আর 2 নম্বর হচ্ছে গিয়ে আরএমএস। তাহলে আজকের ডেটে এই 3টা কোশ্চেন অ্যাসাইনমেন্ট আকারে তোমরা কমপ্লিট করে ফেলবা। আর আবারও বলছি, তোমাদের মধ্যে কি একজন এই কোশ্চেন 3টা ছবি তুলে তোমরা যে মেসেঞ্জার গ্রুপে যেখানে সবাই অ্যাড রয়েছে সেখানে অবশ্যই দিয়ে দিবা, যাতে যারা অনেক দূরে থাকার জন্য বা নেটওয়ার্কের বাইরে থাকার জন্য ক্লাস মিস করছে ওরা যেন অন্তত অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো পায়। আর যারা অ্যান্সার কমপ্লিট করবা করে অবশ্যই আমাকে ইনবক্স করবা চেক করার জন্য। এই যে তোমরা এখন আমাকে দিয়ে চেক করাচ্ছ না, এটার যে ব্যাড একটা সাইড সেটা কি হবে জানো, পরবর্তীতে তুমি যখন নিয়ে আসবা কমপ্লিট করে আমি ভুল দেখলে সঙ্গে সঙ্গে এখানে কি রেড মার্ক করবো। রেড মার্ক করলে কি তোমার অ্যাসাইনমেন্টটা আবার করতে হবে। আর এখন সুবিধা কি ছিল, তুমি আমাকে দেখাতা, দেখালে পরে কি আমি দেখে বলতাম যেটা ভুল এখানে ঠিক করে নাও। এখন তোমার বিবেচনা তুমি রেড কালি খেয়ে আবার করবা নাকি এখনই করে আমাকে দিয়ে চেক করাই নিবা। তাহলে এই ক্রস চেকটা করলে কি হবে, পরবর্তীতে আমার তো মনে থাকবে যে হ্যাঁ এই রোলটা সে চেক করাই নিয়েছে, তাহলে আমি কিন্তু কি এমনিতেই সেই অ্যাসাইনমেন্টটা শিথিলভাবে দেখবো। বাট যাকে দেখবো যে জীবনে ক্লাসও করে নাই, অ্যাসাইনমেন্টও সে কারোটা দেখে নিয়ে করে আসছে, তার ক্ষেত্রে কিন্তু কি ওইভাবেই সেটা দেখা হবে। অর্থাৎ তোমাদের চালাকির উপর দিয়ে চালাকি করাটাই কিন্তু আমার কাজ হবে। ঠিক আছে, এই জন্য আমরা কষ্ট করে ক্লাস নিব আর তুমি বসে বসে আরাম করবা, ক্লাস হাতে পাওয়ার করবো, সেটা চলবে না। বোঝা গেল? এই জন্য এগুলো বিষয়ে কেয়ারফুল হবে। আর যারা ক্লাস করছো না তারা তো মার্কিংয়ে আসোই। আবার কেউ কেউ একজন বলেছো যে ক্লাসের সময় বাড়ানো দরকার, তাকে তো আমি এখন পর্যন্ত ক্লাসে পেলাম না, সেও কিন্তু মার্কিংয়ে আসে। সো খেয়াল রাখবা। ঠিক আছে, তাহলে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবা। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।